সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা স্বাস্থ্যের নানান বিষয়ের সঙ্গে আমরা অনেক কিছুই এখানে আলোচনা করে থাকি এবং একই সঙ্গে বর্তমান এই ডিজিটাল যুগে যে বিষয়টি বারে বারে ফিরে আসে সেটি হচ্ছে সাইবার বুলিং। এবং সাইবার বুলিংয়ের সঙ্গে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটি চমৎকার যোগসূত্র রয়েছে। কারণ হচ্ছে যে এই বুলিংয়ের শিকার অনেকেই তাদের এই মনের ভাবটি প্রকাশ করতে পারে না, কিভাবে তার প্রতিকার চাইবে, প্রতিবিধান চাইবে তারা তা জানে না। তারা নীরবে নিভৃতে সেটি শিকার হয় এবং তার দ্বারা কষ্ট পায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, বিশেষ করে যে সোশ্যাল মিডিয়া এখন আসলে জুড়ে রয়েছে আমাদের সমগ্র জীবন, সমগ্র দিন, এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূলত মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাহমুদা মহসিনা বুশরা, সাইকোথেরাপিস্ট অ্যান্ড ট্রেনার, সিটি হসপিটাল ঢাকা। আপনাকে স্বাগতম। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার তাজদিক হাসান, মানসিক স্বাস্থ্যকর্মী ও গবেষক ডিজিটাল মেন্টাল হেলথ, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। ডাক্তার তাজদিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুনতে পাচ্ছি না বোধহয় আপনাকে। যাই হোক, আমি তাজদিককে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আসলে আপনার পিএইচডির একটি গবেষণার বিষয় ছিল ডিজিটাল মেন্টাল হেলথ এবং সেই বিষয়ে আপনি কাজ করছেন এখন পর্যন্ত। আসলে এই যে সাইবার বুলিংয়ের বিষয়টি বারে বারে ফিরে আসছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, সোশ্যাল মিডিয়া ঘিরে রয়েছে আমাদের চারদিক। এই সাইবার বুলিংটি আসলে কি, মানে এটি যদি আমরা একদম ডিফাইন করতে চাই তাহলে কিভাবে সেটিকে ডিফাইন করবেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাজদিক বলুন। ঠিক আছে, আমি সাইবার বুলিং এর একটা ডেফিনেশন ডেফিনেটলি দিতে চাই আজকে। যখন ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কাউকে হ্যারাস বা ইন্টিমিডেট করা হচ্ছে বা একটা হার্ম করার উদ্দেশ্যে রিপিটেড, এখানে কিন্তু কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা যদি সাইবার বুলিং এর ক্যারেক্টারিস্টিক্সগুলি দেখি, তার মধ্যে ডেফিনেটলি একটা তো আমি বললাম যে ডিজিটাল মিডিয়াম, যখন যে কোনো ধরনের ডিজিটাল মিডিয়াম, সেটা টেক্সট মেসেজ হতে পারে, ইমেল হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া কোনো পোস্ট হতে পারে বা অনলাইন ফোরাম হতে পারে, এবং এটার মানে যে জায়গাটা এক্সপানশনটা কিন্তু যে কোনো জায়গায়, স্কুল, কলেজ, অফিস, ইউনিভার্সিটি, আপনার ওয়ার্ক স্পেস, যেটা আমি অফিস বললাম, পাশাপাশি যে কোনো জায়গাতেই কিন্তু এটা হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, রিপিটেডলি এটা হবে একটা ছবিতে হয়তো মাল্টিপল কমেন্ট, বা এখানে আরেকটা জিনিসও কিন্তু হয়, অনেক সময় সিঙ্গেল কেউ হয়তো একজন ইন্ডিভিজুয়ালকে অ্যাটাক করছে বা লিখছে, পাশাপাশি গ্রুপেও কিন্তু জিনিসটা হয়ে থাকে এবং রিপিটেড একটা অ্যাকশন এখানে থাকে। ওয়াইডলি শেয়ার্ড একটা ভাইরাল পোস্টের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন সেলিব্রিটির ক্ষেত্রে দেখে থাকি, এটা হয়ে থাকে। তৃতীয় যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা কিন্তু হার্ম করার যে একটা উদ্দেশ্য, সেই হার্মটা যে ফিজিক্যাল হার্ম হবে সেটা কিন্তু না। এটা এম্বারেসমেন্ট ক্রিয়েট করা, ইন্টিমিডেট করে একদম তাকে ডিমিন করা, যে ভিকটিম তাকে ছোট করা। অনেক সময় খুব এরকমভাবে বলা হয় যে আমরা না, এটা একটা নির্দোষ মজা, আমরা মক করছি, কিন্তু এইটার পেছনের উদ্দেশ্যটাও কিন্তু থাকে কোনো না কোনোভাবে তাকে মানসিকভাবে একা করে দেওয়া, একটা জায়গায় ঠেলে দেওয়া। চতুর্থ যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে পাওয়ার ইমব্যালেন্সের যে জায়গাটা। সেটা হচ্ছে যে, যেমন এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আমি ভিকটিম, যাকে টার্গেট করা হচ্ছে, তাকে কোনো না কোনোভাবে পাওয়ারলেস করার যে জায়গাটা, যে সে হয়তো সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা তার নিজস্ব যে একটা তার যে নিজস্ব পৃথিবী, সেখানে হয়তো সে একটা সুন্দর একটা অবস্থায় ছিল, যেখানে তার একটা জায়গা ছিল, সেই জায়গাটাকে কোনোভাবে ক্ষমতা শূন্য করা এবং তাকে সরিয়ে দেওয়া। এভাবেও কিন্তু একদম অ্যানোনিমাস ওয়েতে, যে আমরা কেউ, সে জানবে না যে কে করছে, কিন্তু কোনো না কোনোভাবে তাকে মানে তাকে ক্ষমতা শূন্য করে দেওয়ার যে ব্যাপারটা, সেটা আরেকটু করে এখানে বলে রাখতে চাই। এখানে কতগুলো ফর্ম যদি থাকে, একটা তো ডেফিনেটলি পারসিস্টেন্ট, মানে অফেন্সিভ টেক্সট বা থ্রেটেনিং যে মেসেজগুলো সেটা পাঠানো। তা অনেক সময় আইডেন্টিটি মানে থেফট যেটা আমরা বলে থাকি, যে একদম পুরোপুরি ইমপারসনেশন, যে একটা ধরেন আপনার নামে একটা ফেক আইডি খুলে তারপরে তার রেপুটেশন বা তার সম্পর্কগুলোকে নষ্ট করা, একদম পুরোপুরি তাকে এক্সক্লুড করে দেওয়া। তার হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে বা একটা কোনো ফেসবুক গ্রুপে আছে, কোনো চ্যাট বা সোশ্যাল অ্যাক্টিভিটিতে আছে, সেখান থেকে এক্সক্লুড করা। সেটার জন্য সাইবার স্টকিং করে করে একদম রিপিটেডলি তাকে তার রিয়েল লাইফ থ্রেটে পরিণত হওয়া। ট্রল, ডেফিনেটলি এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, কিভাবে এটা একদম ইনফ্লামেটরি, যেটা আমরা বলি ক্লিনিক্যালি, যে অফেন্সিভ কমেন্ট দিয়ে রিয়াকশন, মানে
প্রভোক করে বারবার কনফ্লিক্ট ক্রিয়েট করে তার একটা একদম তাকে ওই জায়গাটাতে ঠেলে দেয়, এবং পাবলিক শেমিং যদি আমি বলি যে হিউমিলিয়েটিং যে পোস্ট, তার ছোটবেলার কোনো ছবি হতে পারে, হয়তো সে একটা সময় অনেক মোটা সোটা ছিল সেই ছবি হতে পারে, অথবা তার ব্যক্তিগত মুহূর্তের কোনো আপত্তিকর ছবি সেইটাকে সামনে নিয়ে বা কোনো স্টোরি সামনে নিয়ে কাউকে পাবলিকলি শেম করা। এই হচ্ছে সাইবার বুলিং এর মোটামুটি। মানে আমি দেখছি এটা বিশাল স্পেকট্রাম, মানে সাইবার বুলিং এর অনেকগুলো আসলে উইং রয়েছে, যেটি আসলে হয়তো আমরা ওইভাবে ভাবিও না। আমি বুশরা আপনার কাছে একটু ফিরে আসি যে সাইবার বুলিং এর সাথে আসলে মানসিক স্বাস্থ্যের একটি সম্পর্ক রয়েছে, মানে এই সম্পর্কটি কি? ধন্যবাদ ভাইয়া। তাজদিক খুব চমৎকার করে প্রত্যেকটা সেক্টর আসলে বলেছে। তো এখানে যদি মানসিকের জায়গাটা চলে আসি, প্রথমে বলছিল দীপ যে হচ্ছে পাওয়ার অ্যাক্সেস করা, তার মানে হচ্ছে কি তার পাওয়ারটা নিয়ে নাও। তো যখন আমি একটা মানুষকে পাওয়ারলেস করে দিচ্ছি, পাওয়ারলেস করে দিচ্ছি, তখন তার মধ্যে কি আসে? বুলিংয়ের ওই জায়গাটা প্রথম অ্যাটাক আসে মানে নিজের ফেসের দিকে আসে, ফেস ভ্যালুস। সেই জায়গাটায় হচ্ছে যে প্রথম ফিলিংটাই হচ্ছে লজ্জা পায় এবং হচ্ছে লজ্জা পাওয়ার ফলে কি হচ্ছে আস্তে আস্তে করে সামাজিকভাবে এবং তার যত ধরনের লিঙ্ক আছে এই লিঙ্কগুলো থেকে কিন্তু সে নিজেকে গুটিয়ে ফেলছে এবং এইটার মধ্যে দেখা যাচ্ছে যে যখন হচ্ছে চোখের সামনে আমরা যখন দেখছি হচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে ভীষণ একটা যেটা কাজ করে সেটা হচ্ছে অস্থিরতা, প্রচুর পরিমাণে অস্থিরতা কাজ করে। এবং এটাকে আমি কিভাবে বলবো যে তারা সবসময় নিজেকে নিয়ে কনসার্ন থাকে যে এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল, কারোর সাথে দেখা হওয়া, কারোর সাথে কথা বলা, মানে ওই জিনিসটা খুব মানুষ জিজ্ঞেস করে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমি একটুখানি বলতে চাই যে একজন ছেলে রিসেন্টলি বুলিং, আমার একজন ক্লায়েন্ট, তাকে জাস্ট একটা ভিডিও কল আসছে, তো কলে ছিল সে, কলটা যখন কয়েক সেকেন্ড এবং কলটা কিছুক্ষণ পর কেটে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার একটা ভিডিওস পাঠানো হয় যে তার পাশে লাগানো একটা নুড একটা ছবি তো না, ভিডিওস অ্যাড করে দিয়ে তাকে করেছে। এখন ও যখন তার কর্মক্ষেত্রে এসছে, সে তো খুব অস্থিরতা আছে, মনে করেছে যে আমি এখানে গেলে ওর সবাই মিলে আমাকে হয়তো সাপোর্ট দিবে। তো দেখা গেল সবাই ওটা দেখে, ও ভাই কি তুমি নাকি ভাইরাল হইছো। বুঝতে পেরেছি, এই জায়গাটিতে মানে অনেক বিপরীত জায়গাটাতে চলে আসে আর কি। সবচেয়ে কম, মানে আমি তাজদিকের কাছে একটু ফিরে আসি, মানে আপনি যেটি বললেন সবচেয়ে কমন যে জায়গাটিতে আসলে মানুষ বুলিং এর শিকার হয়, সেটি দেখা যাচ্ছে যে কোনো ধরনের কমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে একটি পোস্ট করেছে ফেসবুকে, সেটা হয়তো ভালো অর্থে করেছে, কিন্তু এর বিপরীতে ভিন্ন মতাবলম্বী হতে পারে, তার জেলাস যারা রয়েছে তাদের হতে পারে, ফেলো কলিগ হতে পারে, তারা বিভিন্ন রকমের তির্যক মন্তব্যে তাকে একদম মানে বিদ্ধ করে ফেলে তীরের মতো। সেই জায়গাটিও কিন্তু এবং এটি চলতে থাকে ধারাবাহিকভাবে, এই বিতর্ক, এই বচসা চলতে থাকে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? এটি কিন্তু খুবই কমন, সবচেয়ে বেশি, মানে আমি বলবো যে ইজিয়েস্ট অ্যাক্সেস ফর দ্য বুলিং। অ্যাবসলিউটলি, এটা ইজিয়েস্ট অ্যাক্সেস, এটা একটা অপরাধ। সব থেকে বড় যে জিনিসটা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক, সেখানে কিন্তু এটাকে একদম একটা অপরাধ হিসেবেই গণ্য করা হচ্ছে। সো আমরা দেখেন, আপনিও যখন প্রশ্ন করছেন, আপনি কিন্তু বলছেন একটা সিম্পল টেক্সট বা একটা সিম্পল কমেন্ট। জিনিসটা সিম্পল হয়তো আমরা যে কমেন্ট করছি তার জন্য, কিন্তু যিনি কমেন্টটা রিসিভ করছেন, যার ছবির নিচে বা যার পোস্টের নিচে এটা কমেন্ট মানে লেখা হচ্ছে, তার জন্য কিন্তু এটা সিম্পল না। তার হয়তো অনেক পুরনো কোনো একটা ছবি বা অনেক পুরনো একটা স্টোরিকে সামনে এনে এমনভাবে রাখা, তো ধরে নিলাম সে একটা ম্যারিড পার্সন এবং তার পুরনো কোনো রিলেশনশিপের কোনো একটা ছবি, একটা সম্পর্কে থাকতে মানুষ ডেফিনেটলি তার মেন্টাল একটা ডিফারেন্ট স্টেট থাকে, সেইটা যখন সামনে আসে, সে হয়তো ম্যারিড, সে এখন সন্তানের বাবা বা মা, তখন তার কেমন লাগতে পারে সেটা সামনে নিয়ে এসে নির্দোষ মজাটা হয়তো আমার আপনার জন্য, সেই নির্দোষ মজাটা কিন্তু আরেকটা মানুষের সংসারকে ধ্বংস করে দিতে পারে, অথবা সেই উদ্দেশ্যেই কিন্তু সেই পুরনো ছবি বা কমেন্টগুলোকে সামনে আনা হচ্ছে। এটা যেমন একটা দিক, আরেকটা জিনিস হচ্ছে আমরা সিম্পল কথাটা তো অবশ্যই এখানে কোনোভাবে বলা যাবে না। দ্বিতীয়ত আমি একটা এক্সাম্পল দিতে চাই। রিসেন্ট আমাদের একজন খুব এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন এবং খুব ভালো কাজ করছেন মিডিয়াতে, দীপ্তি চৌধুরী, আমরা সবাই চিনি। ওনার যেই পরিচিতিটা, এটা কিন্তু ডেফিনেটলি ছাত্র আন্দোলনের সময় আমরা জানি যে যখন ছাত্র জনতার আন্দোলনটা হয়েছে, এই সময় তিনি একটা নিউট্রাল একটা জায়গা নিয়েছিলেন এবং খুব খুব মানে একদম বলবো সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন।
ওই সময়টাতে যখন আমরা সবাই দেখেছি যে একটি চ্যানেলে কি ঘটনা ঘটেছে এবং তাকে কিভাবে অপমান করা হয়েছে বা তিনি সেটার যে জবাবটা দিয়েছেন, এখন দেখা যাচ্ছে রিসেন্টলি যেই মানে যেই বিপক্ষ শক্তি যদি আমি বলি, যেই রাজনৈতিকভাবে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি কিন্তু কোনো রাজনৈতিক ক্ষতিগ্রস্ত কাউকে করার জন্য করেছেন বলে এটা আমি মনে করি না মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে। এখন কিন্তু সেই শক্তিটা তার পিছনে একদম উঠে পড়ে লেগেছে। আমরা সবাই ওপেন ফোরামে দেখতে পাচ্ছি, পাবলিক ফোরামে তার তার বারবার করে তার বাবা নাকি ফুপা নাকি চাচা কে মুক্তিযোদ্ধা ছিল, এবং সব ফেক পোস্ট, যেটা কিন্তু আমরা দেখছি যে একদম ফেক যে জিনিসগুলো সেগুলো দিয়ে তাকে ছোট করার জন্য একটা ওনার যে বয়সটা, উনি কিন্তু অনেক ছোট আমাদের থেকে, এখন আন্ডারগ্র্যাড করছেন আমি যতটুকু জানি, তার উপরে কি ইম্প্যাক্টটা পড়তে পারে আমি জানি না। উনি এই মুহূর্তে কোনো ধরনের কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা বা কোনো থেরাপি নিচ্ছেন কিনা, সেটা যদি উনি না নিয়ে থাকেন আমি বলবো ওনার অবশ্যই নেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আমি ওনার জায়গায় যদি থাকতাম তাহলে আমি কিভাবে রিয়াক্ট করতাম, যে একটা মানুষ যিনি নিউট্রাল একটা জায়গা থেকে দেশকে সাহায্য করার জন্য একটা স্ট্যান্ড নিয়েছেন এবং যেই সত্যিটা তিনি বলেছেন সেটাকে বিকৃত করে কিন্তু একটা মব দাঁড়িয়ে গেছে তাকে বুলি করার জন্য। এবং সেখানে কিন্তু আমি দেখেছি উনি একটা পোস্টও দিয়েছেন, বডি শেম করা হচ্ছে, রাজনৈতিকভাবে তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে এবং যত রকম ভাবে সম্ভব, এবং আমার ধারণা বিভিন্ন সময় হয়তো চরিত্রগত দিকও চলে আসবে। তার কারণ হচ্ছে এটাই আমাদের মানসিকতা, যে কিভাবে একটা মানুষকে আমরা একটা টেনে নিচে নামাতে পারি যখন সে ছোট করা যায়। জি, অসংখ্য ধন্যবাদ তাসদিক। আমরা খুব চমৎকার করে শুনলাম আপনার কাছ থেকে যে আসলে কিভাবে হচ্ছে। বুশরা, আপনার কাছে একটু চলে আসতে চাই যে একজন মানসিক সাইকোথেরাপিস্ট হিসেবে আপনারা তো অনেক পেশেন্ট আপনারা পেয়ে থাকেন, এই ধরনের পেশেন্টও নিশ্চয়ই পেয়ে থাকেন যারা আসলে নিয়মিত এই ধরনের সাইবার বুলিং এর শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আপনাদের কাছে আসে। সাধারণত কি কি মানসিক বিপর্যয় তাদের ক্ষেত্রে ঘটে থাকে, তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা দেয় বা ব্যাহত করে, কি কি বিষয়গুলো আছে যে সাইবার বুলিং এতখানি প্রভাব বিস্তার করে? প্রথমে তো হচ্ছে যে নিজের সেলফ কনফিডেন্সটা কমে যায়। সেলফ কনফিডেন্স যখন কমে যাচ্ছে এবং আমি যখন মানুষের কাছে থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি, তার মধ্যে হতাশা দেখা যাচ্ছে এবং একটা বিশ্বাস থাকে না মানুষের প্রতি। যে দীপ বলছিল যে দীপ্তি চৌধুরীর কথা, যে এরকম করে যখন তাকে সামনে বারবার তুলে নিয়ে আসা হচ্ছে কিছু মিথ্যে কথা দিয়ে দিয়ে, তখন হচ্ছে আমরা হাজার হোক মানুষ, তো সে অনেক সাহসী একজন মেয়ে, কিন্তু সেই জায়গাটা থেকে ভেতর থেকে তো এক ধরনের আতঙ্ক থাকে যে এই এখন আমার শুনতে হবে। হয়তো ওই জায়গাটা তাকে ওইভাবে এফেক্ট করছে না, মেন্টাল হেলথ হয়তো বা সাপোর্ট নিচ্ছে বা নিচ্ছে কি না সেই জায়গাটা মানে ক্লিয়ার না, কিন্তু কথা হচ্ছে যে তার মধ্যে যে নিজের প্রতি নিজের বিশ্বাস সেটাও চলে যায়। এবং হচ্ছে এই সবচেয়ে বেশি যেটা হয় যে বারবার আপনি যখন এই কথাটা শুনবেন বিভিন্ন জায়গায়, আপনি যখন স্ক্রল করবেন, হ্যাঁ, স্ক্রলের দেখা যাবে কি বেশিরভাগই মানে ভাগে দেখা যায় নিজের জিনিসটা উঠে আসতেছে, যে বিষয়টা নিয়ে আমরা সাধারণত করি। আর এখন তো ইয়ার সাথে আমাদের একটা অ্যাড করাই আছে যে আমি যা চিন্তা করছি সেটা বারবার আসতেছে। আচ্ছা, হ্যাঁ, আমি এখন যেটা চিন্তা করছি বা হয়তো বা কোনোভাবে দেখা যাচ্ছে ফেসবুক এটা রিড করছে, তো যখন স্ক্রল করছি তখন সেটা আসছে। এই জিনিসটা মানুষ যেভাবে করছে ঠিক ওইভাবে কিন্তু তাকে প্রতিহত করছে। এবং তার ওই হতাশা থেকে যে লং টার্ম যদি আমি চিন্তা করি, সে জায়গায় যে ট্রমাটা সব কিছু কিন্তু তার যত ডিভাইস আছে আমরা কিন্তু সেটা অফ করে দিচ্ছি এবং নিজেকে কি করছি ওই জায়গাটা থেকে যে কোনোভাবে যেন আমি ওইটা ফেস না করতে হয় সেগুলো থেকেও নিজেকে কিন্তু রাখছি। এবং লং টার্ম যেমন ট্রমা, তেমন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এবং হচ্ছে একটা ভয়, একটা আতঙ্ক, হ্যাঁ, এইগুলো অনেক কিছু সেলফ হার্মিং বা আত্মহননের পথ বেছে নেয়। এখন লাস্ট হচ্ছে যে সেলফ হার্মিং, যে তারা এটা শুনতে মানুষকে তো কি হচ্ছে আমরা প্রমাণ তো করতে পারি না, আর আমরা তখন প্রমাণে বিশ্বাসও না। হয়তো বা অনেক কিছু আমি বলতেছি যে এটা আমি না, কিন্তু তারপরেও আতঙ্ক কাজ করে যে আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে যেরকম দেখি যে আপু আমি কিভাবে বুঝাবো যে ওইটা আমি না, আমি যে আসলে করিনি। তার দিকে আমি তাকে খুবই মর্মান্তিক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়েছিলাম যে কি হচ্ছেটা কি, যে আপু আমাকে তো কেউ বিশ্বাস করবে না। একদম ঠিক যথার্থ বলেছেন তাসদিক। আমি যদি একটু আপনার কাছে ফিরে আসি যে আসলে কারা এই সাইবার বুলিং এর শিকার বেশি হচ্ছে, মানে কোন বয়সের বা এজের মানুষগুলো সাইবার বুলিং এর শিকার বেশি হচ্ছে। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পরিবারের ভূমিকা, যে ফ্যামিলি সাপোর্ট,
যে কোনো একটি মেয়ে অথবা ছেলে পরিবারের যদি আক্রান্ত হয় সাইবার বুলিং, তারা দেখা যাচ্ছে যে সেটিকে সাপোর্ট বা তাকে সহযোগিতা না করে উল্টো তার দিকেই আরো দোষারোপ করছে এবং তাকে আরো মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। অ্যাবসলিউটলি, দুইটা ভাগে ভাগ করে বলি। প্রথমে হচ্ছে যে গ্লোবালি যদি আমি দেখি তাহলে এটা গবেষণাতেই যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে ইয়াং যেই গ্রুপটা, ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্টস, এই গ্রুপটা হচ্ছে সব থেকে বেশি অ্যাফেক্টেড হচ্ছে। এবং বাংলাদেশেও তাই, বাংলাদেশেও সাইবার বুলিং নিয়ে যে অনেক বেশি রিসার্চ হয়েছে সেটা না, যে কয়েকটি রিসার্চ হয়েছে আমরা দেখেছি যে ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্টদের মধ্যে বেশি, এবং এর মধ্যে নারীদের ভাগটা কিন্তু সব থেকে বেশি, 80%, মানে দেখা গেছে যে 80% অ্যারাউন্ড, আমি এক্সাক্ট ফিগারটা আমার মনে পড়ছে, তো 80% কাছাকাছি নারীরাই বেশি আক্রান্ত হয়েছেন। এবং এখানে তার মানে কিন্তু এই না যে পুরুষরা আক্রান্ত হচ্ছে না, পুরুষদেরও বিভিন্ন ধরনের সাইবার বুলিং এর মুখোমুখি হচ্ছে, কিন্তু রিপোর্টিংটা যেহেতু কম পুরুষদের ক্ষেত্রে, তারা এমনিতেই সাইকোলজি, মানে বুশরা আপু আছেন উনি বলতে পারবেন যে মেন্টাল হেলথ কতটা উপেক্ষিত বা অবহেলিত পুরো পৃথিবীতে, এবং সেই জায়গাতেও কিন্তু বাংলাদেশেও সাইবার বুলিং এর ইম্প্যাক্টেড পর যদি কনসিকুয়েন্স অনুযায়ী যদি বলি বা রিপোর্টিং এর ক্ষেত্রে ছেলেরা কম রিপোর্টিং করছে, এটা একটা রিজন হতে পারে যে আমরা 80%। এটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারের ভূমিকা, ডেফিনেটলি পরিবার তো সবার আগে যেটা করে, পরিবারই এখানে একটা খুব স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত, কিন্তু সেটা নেয় না। বাংলাদেশে যেটা হয় যে যখন কোনো, ডেফিনেটলি আমরা তো আমাদের পরিবারের সাথে আমাদের যে সম্পর্কজনিত ইস্যুগুলো, বা যখন আমরা হয়তো ইউনিভার্সিটিতে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, ঘুরছি, মজা করছি, সেগুলো তো প্রত্যেকটা ছবি আমরা পরিবারের সাথে শেয়ার করি না, বা সব স্টোরি আমরা বাবা মাকে হয়তো ভাবে বলা হয় না। যখন একটা পর্যায়ে এসে জিনিসগুলো একদম ভাইরাল হচ্ছে বা সামনে আসছে, তখন ডেফিনেটলি পরিবারই সবার আগে হয়তো এমন কোন একটা কথা বলে দিচ্ছে। আপু যখন বলছিলেন যে ডিপ্রেশনের কথা বা পিটিএসডি, তো ডেফিনেটলি হতে পারে। সুইসাইডাল আইডিয়েশন কিন্তু একেবারেই কমন। সাইবার বুলিং এর কনসিকুয়েন্স যদি আপনি দেখেন, একদম স্পষ্ট করে বলা হয়েছে যে সাইবার বুলিং এর সাথে কিন্তু সুইসাইডাল আইডিয়েশন, এবং আমরা দেখেছিও যে একটা ছবি বা একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছেলে বা একটা মেয়ে, হয়তো স্পেশালি হয়তো নারীদের ক্ষেত্রে আমি বলবো, বাংলাদেশে ছাদ থেকে লাফ দিয়ে বা গলায় দড়ি দিয়ে মারা গেছে। সো জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু পরিবার যদি স্পষ্টভাবে তার সন্তানের পক্ষ মানে কি, তার পাশে দাঁড়ানো, ফার্স্টে যে কি ঘটেছে আমাদেরকে বলো, আমরা পুরো ঘটনাটা জানি, দেন আমরা দেখি যে আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এরপরে লিগাল, আমি আবার সেই লিগাল জায়গাটাতে যাব। বাংলাদেশে যদি একদম সহজ করে অমিত ভাই, যদি আমরা সবাই ফেসবুক মোটামুটি ব্যবহার করি, সিআইডির যে আমাদের ফেসবুক পেজটা আছে, সেখানে আমাদের যদি সাইবার ক্রাইম রিপোর্ট করার খুব ইজি কিছু অপশন আছে। cybercrime.gov.bd একটা ওয়েবসাইট আছে, একটা ক্লিকে একটা ছেলে বা মেয়ে যে কেউ বাংলাদেশে সে কিন্তু রিপোর্টিং করতে পারছে। আমরা কয়জন এই সুবিধাগুলো গ্রহণ করছি? আমরা কেন যাচ্ছি না? শেমটা কোথা থেকে আসছে? স্টিগমাটা কোথায় অ্যাটাচড হয়ে যাচ্ছে? সো এই জায়গাটায় স্টিগমাটা ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি, যে না আমার সন্তানের লুকিয়ে রাখতে হবে, এটা তার ভবিষ্যতে বিয়েতে প্রবলেম হবে, ভবিষ্যতে তার, কিন্তু এটা লুকিয়ে রাখতে যে তাকে, যে তার কনফিডেন্সটাকে ভেঙে একদম গুড়িয়ে দিয়ে তাকে একদম বসিয়ে দেওয়া হচ্ছে, যে সেই জায়গা কখনো মাথা উঁচু করে মানুষ হিসেবে দাঁড়াতে পারবে না, সেই জায়গাটা কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। তো এটাও মাথায় রাখতে হবে যে একদম শক্তভাবে সন্তানের পাশে থাকা, তার হাতটা ধরে রেখে, এবং শুধু সন্তান না, আমি বলবো স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু এখানে যদি কেউ একজন দেখেন সেখানে শুরুতেই দোষারোপ করে তাকে হ্যাঁ ছেড়ে চলে যাব, একদম আগে বুঝতে হবে যে ঘটনা, আপনি হয়তো জানেন যে ঘটনাটা আপনি এখন দেখতে পাচ্ছেন, আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড হয়তো সেটা আপনাকে আগেই বলেছে, কিন্তু এখন আপনি ভিজুয়ালাইজ করছেন, আপনি দেখতে পাচ্ছেন, এই জন্য আপনার মনে হচ্ছে যে আপনার অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু এটা হয়তো তিনি বলেই আপনার সাথে সংসার শুরু করেছেন। তো এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে, সাথে সাথে কোনো অ্যাকশনে না যেয়ে আগে বুঝে, এবং অবশ্যই আমি বলবো লিগাল সিস্টেমের সাহায্য নিয়ে তারপরে নেক্সট স্টেপ। অসংখ্য ধন্যবাদ তাসদিক। আমি বুশরার কাছে আরেকটি বিষয় নিয়ে ফিরে আসতে চাই, যে আসলে শুধু পরিবার নয়, তার সঙ্গে সারাউন্ডিংস যে সোশ্যাল অ্যাম্বিয়েন্ট রয়েছে, তার সহকর্মীরা, তার সহশিক্ষার্থীরা, অনেকেই দেখা যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে বেশ নীরবতা পালন করে, এবং এই নীরবতা বা সাইলেন্স একসময় সেটিকে আরও বেশি ইনিশিয়েট করে অথবা এক্সাজারেট করে। মানে এই যে সহযোগিতাপূর্ণ যে বিষয়টি, যে না এই প্রতিবাদ করাটি, যে না এটি আমরা জানি এবং এটি ঠিক নয়, এই জায়গাটিও তো কিন্তু আসলে উপেক্ষিত। এই জায়গাটিকে যদি একটু বলতেন। উপেক্ষিত শুধু এটুকু বলবো না, যে আমার আশেপাশে এই কাছের বন্ধুটাই সে তখন আমার কাছ থেকে ছেড়ে যেতে চায়, এবং বরঞ্চ উল্টো হয়তো ট্রল করা শুরু করে। হ্যাঁ, বলছে কি যে ওই যে আমি যে ইয়াটা বলছিলাম, কি মামা তোমার নাকি কি ভাইরাল হয়েছে, মানে ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আমরা তাকে কি করছি, সবাই কিন্তু তাকে ছেড়ে দিচ্ছি। তারপরে বারবার একটা কথা কিন্তু আসে যে খুবই সাধারণ, এটা তো হতেই পারে। হ্যাঁ, এই যে এইভাবে যে আমি কিন্তু হতেই পারে যখন বলছি, আমার জীবনে যে ঘটনাটা ঘটছে, তখন কিন্তু এটা খুব ইজি হয়ে যাচ্ছে, যে আমি ওই মুহূর্তে চাই কি, এমপ্যাথিটা চাই। ওই এমপ্যাথির জায়গা থেকে কিন্তু আমি তখনই ফিল করি যে ও আমার সাথে নেই।
হ্যাঁ, এবং সেই জায়গা থেকে সে তখন কার সাথে কথা বলবে, ওই সাপোর্টটা। এবং এই যে আমার এতদিনের বন্ধুত্ব, এতদিনের কলিগ, এতদিনের বাবা মার সম্পর্ক, যিনি কিনা বাবা মারা দাবি করেন যে আমি আমার সন্তানকে চিনি, ওই আমার চেয়ে ভালো চিনে, এই জায়গাটায় ওনারা তখন কিন্তু অচেনা জায়গায় চলে যায়। কারণ ওই একটা সাহস থাকে, আরেকটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল মানে কি সামাজিকভাবে আমাদের একটা স্টিগমা কাজ করে যে আমাদেরকে সবাই একঘরে করে ফেলবে। হ্যাঁ, এবং আমরা কি করি, আমরা ঘরের ভেতরেই কিন্তু এক একজনকে একঘরে করে ফেলছি। পরিবারের মেম্বার সেই জায়গাগুলোতে যখন আমি তাকে দূরে সরে দিছি, কোনো কিছু না, জাস্ট একটা দুইটা কথার মাধ্যমে যেরকম কাছে নিয়ে আসা যায়, ঠিক ওইভাবেই যে হ্যাঁ হয়েছে কি আমরা দেখি, তারপরে দেখি বিষয়টা কি, আর হতেও পারে। এখন কথা হচ্ছে কি দাদা, যে আমরা যখন বলি যে রিলেশনশিপও যদি হয়, একটা মানুষের সাথে যখন রিলেশনশিপ থাকে আমরা অনেক কিছু শেয়ার করি, রাইট? তখন কিন্তু একটু পরে আমরা এটা ঘুরে এটাকে কখন আমরা ক্রাইমের দিকে নিয়ে যাব এটা তো আমরা জানি না। আমরা মানুষ যেহেতু, হ্যাঁ আমাকে সচেতন থাকতে হবে, কিন্তু আমরা যখন সম্পর্কে যাই তখন এত কিছু চিন্তা করি না। এবং ওই জায়গাটাতে হচ্ছে ওই জায়গাটাতেই মানে খুবই সাংঘাতিক একটা ঘাটতি থাকে, রেসপেক্টের জায়গাটা। আসলে আমরা সম্পর্ক শুরু করি কি দিয়ে, যে মানে হচ্ছে অপরিচিত একজনের মানুষের সাথে হচ্ছে সম্পর্ক, কিন্তু তখন তো সম্পর্ক হচ্ছে, ওই মানুষটাকে আমরা কিন্তু ফ্যামিলির মানুষ, বন্ধু বান্ধব সবাই কিন্তু করছি, কিন্তু তুই গেছিলি কেন, তুই ভাববি না। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি তখন ভাবতেই পারতাম, আমি কি ভুল করতে পারি না? তো সেই জন্য তাকে আমরা দূরে না ঠেলে দিয়ে আমরা যদি তাকে প্রথম গ্রহণ করি, হ্যাঁ গ্রহণ করি, তারপরে হচ্ছে আমি দেখি বিষয়টা কি হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। খুব চমৎকার করে বললেন। আমরা আসলে এই সাপোর্টটি কিন্তু ভীষণভাবে জরুরি, বিশেষ করে মানসিক যে স্ট্যাবিলিটি বা তাকে সন্তুলনের জন্য এটা ভীষণভাবে দরকার। এই কথাটি উল্লেখ করাটা আসলেই দরকার ছিল। আমরা আসলে আরো কথা বলতে চাই, বিশেষ করে সাইবার বুলিং আসলে কিভাবে প্রতিরোধ করা যায়, বিশেষ করে টিন এজার মানে যারা রয়েছে বা ইয়াঙ্গার গ্রুপ যারা রয়েছে তারা সহজেই এটা শিকার হয়। সেই জায়গাগুলোতে ফিরে আসছি, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব। সুপ্রিয় দর্শক, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে সাইবার বুলিং এবং তার উপর আমাদের মানসিক স্বাস্থ্যের উপর তার প্রভাব নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকের এই বিশেষ সেগমেন্ট সুরক্ষায় মানুষের স্বাস্থ্যে আমরা কথা বলছি সাইবার বুলিং এবং মনের যত্ন নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার তাসদিক হাসান এবং মাহমুদা মহসিনা বুশরা। আমি তাসদিক, আপনার কাছে একটু ফিরে আসি সরাসরি। যারা বিশেষ করে টিনেজার গ্রুপদের কথা বললেন, যারা এই সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় শিকার, এবং ওরা স্বীকারও করছে, মানে একজন আরেকজনকে আঘাতও করছে একই সঙ্গে, একটি গ্রুপ ওয়াইজ অথবা মানে ক্লাসের একটি স্টুডেন্টকে সবাই মিলে। আগে যেরকম সরাসরি বুলিংয়ের শিকার হতো, এখন দেখা যাচ্ছে যে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ইনস্টাগ্রামে এমন একটা ছবি দিয়ে দিল বা একটা কমেন্ট করে দিল যে সে ক্লাসে আর মানে লজ্জায় বা শঙ্কায় সেখানে আসলে স্বাভাবিক আচরণ করতে পারছে না। একই সঙ্গে আমি বলবো যে বিশ্বাসের একটি জায়গা রয়েছে। যখন এই ইয়াঙ্গার গ্রুপ বা এজ গ্রুপ কোনো ধরনের সম্পর্কে জড়ায়, তখন একজন আরেকজনকে বিশ্বাস করে অনেক কিছু শেয়ার করে, এমনকি অনেক ছবি, অনেক কথা যেগুলো হয়তো স্বাভাবিক নয়। তো সেই জায়গাটি পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, বুমেরাং হয়ে দাঁড়ায়। এই বিষয়ে যদি কিছু আপনি টিপস যদি আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য বলতেন। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আপনি অনেকগুলো জিনিস এত সুন্দর করে এনেছেন, সংঘাত, সম্পর্ক এবং ভবিষ্যতে তারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবে। একটা হচ্ছে আপনাদের এডুকেশনটা, মানে আমরা যখন টিনেজ, আমরা অ্যাজ এ প্যারেন্টও যদি আমি বলি, বাবা মারও এখানে দায়িত্ব আছে, পরিবার বা বন্ধু বা একজন টিনেজ যিনি, তারও কিন্তু এটা বোঝার দরকার আছে যে তিনি এখন যে অ্যাকশনটি, যেই অ্যাক্টটা তিনি করছেন সেটার কিন্তু কনসিকুয়েন্স 20 বছর পরে, 10 বছর পর উনি যখন দেখবেন তখন কেমন লাগবে। তো ছোটদের তো আসলে এটা বোঝার অনেক সময় ক্যাপাসিটিটা থাকে না, ওই জায়গা থেকে তাদেরকে বোঝানো। প্রথম হচ্ছে আমরা অনেক বেশি এখন ফলোয়ার ড্রাইভেন, যে আমাদের অনেক ফলোয়ার দরকার ইনস্টাগ্রামে বা ফেসবুকে, আমাদের অনেক আননেসেসারি ফ্রেন্ড দরকার যাকে হয়তো আমি চিনি না, কিন্তু আমার লিস্টে থাকতে হবে, কারণ আমার একটা বড় লিস্ট
না থাকলে আমি অনেক বেশি লাইক পাবো না। সো এখানে অডিয়েন্সটা সিলেক্ট করাটা খুব জরুরি। আমি হয়তো আমার ছোটবেলার বা এমন কোনো একটা ছবি বা পোস্ট আমি আপলোড করছি, সেটা সবার জানার কিন্তু দরকার নেই। সেখানে ফেসবুকের যে সেটিংস আছে সেখান থেকে আমি সিলেক্ট করতে পারি যে আমি কি এটা পাবলিক বা আমি এটা ওপেন করে দিব, নাকি এটা আমি রেস্ট্রিক্টেড করে একটা সার্টেন অডিয়েন্সকে আমি দেখাবো বা সার্টেন অডিয়েন্সের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করবো। এটা একটা ওয়ে হতে পারে। এখানে কিন্তু অ্যাক্সেসের কিছু ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি অনলি মি করে রাখছি কিনা। সেটা আমি এজন্য বলে রাখছি, খুব স্ট্রং একটা টিপ মানে আমাদের ইয়াং জেনারেশনের প্রতি, যে নিজের যেই তথ্যগুলো আপনারা শেয়ার করছেন সেই তথ্যের অ্যাক্সেসটা আপনারা কাকে দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তার মানে প্রাইভেসি সেটিং সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাকে রাখতে হবে। এখন অমিত ভাই, যদি সাইবার বুলিং ঘটে যায়, আমি দেখলাম যে আমরা বুঝতে পারলাম যে আমার কোন একটা পোস্টে বা আমার কোন একটা ছবিতে অ্যাটাক হয়েছে এবং বিভিন্ন ধরনের নোংরা কমেন্ট করা হচ্ছে, বা আমার ছবিকে বিকৃত করে অন্য কোনো ছবি বা অন্য কারোর সাথে অ্যাটাচ করে বা একটা আপত্তিকর ভাবে আমাদের সমাজে যেটা আমরা হয়তো গ্রহণ করতে পারি না এরকম দেওয়া হচ্ছে, তখন কি করব? আমরা প্রথমেই যেটা করি, আমরা কিন্তু শুরুতেই সেটা ডিলিট করার চেষ্টা করি। যে ফার্স্ট হচ্ছে যে আমাকে ডিলিট করে দিতে হবে, কিন্তু ডিলিট করলে কিন্তু আমরা এভিডেন্সটাও ডিলিট করে দিচ্ছি। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই যদি এরকম কিছু ঘটে যায় তাহলে কারা কারা কমেন্ট করেছেন, এখানে টাইম স্ট্যাম্প, কয়টার সময় তারা কমেন্ট করেছেন, কতবার করেছেন, কে কে করেছেন, একদম ফুল স্ক্রিনশট নিয়ে রেকর্ডটা রেখে আর্কাইভ করে, বা আপনি আপনার ওই পোস্টার পুরো সেটিংটা চেঞ্জ করে অনলি মি করে শুধু নিজের জন্য রেখে, যাতে আপনি লিগাল অ্যাকশনটা নিতে পারেন। শুরুতেই কিন্তু একদম ইমোশনাল হয়ে যাবে, সব ডিলিট করে দিব। আপনি ডিলিট করার আগেও কিন্তু অন্য কেউ না কেউ স্ক্রিনশট নিয়ে রেখেছে। সো আপনাকে স্ক্রিনশটটা নিতে হবে একদম ক্লিয়ারলি, যাতে আপনি লিগালি অ্যাকশন নিতে পারেন এবং যারা বা যিনি এই কাজটি করছেন তাকে আপনি আইনের মুখোমুখি করতে পারেন। আমি অলরেডি এর আগে আমি যখন কথা বলছিলাম আজকে, তখন cybercrime.gov.bd যে ওয়েবসাইটটার কথা আমি বলেছি, ডিরেক্টলি আমি বলবো যে আমাদের লিগাল সিস্টেমের সহায়তা নিন। ভয় পাওয়ার, দুঃখ পাওয়ার, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। যেটা আপনি হয়তো আগে পোস্ট করেছেন সেটা জন্য আপনি যদি এখন অনুতপ্ত হন, সেটা আপনার জন্য যথেষ্ট। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এটার জন্য আমি এটা ভুল করেছি, সেটা আপনার নিজস্ব একটা অনুভূতি, সেটাকে আপনি আপনার নিজের জীবনের জন্য রাখতে পারবেন। কিন্তু যদি আপনার সেই অনুভূতিটাকে পুঁজি করে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেইটা কিন্তু একটা লিগাল একটা অফেন্স এবং সেখানে তাকে তার শাস্তির মুখোমুখি আপনাকে করতেই হবে। এখানে পারিবারিক যে রোলটা, আমি অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি। পিয়ার সাপোর্ট, অবশ্যই আপনার কোনো বন্ধু বা বান্ধবী আপনার কাছে যদি আসে এবং এটা নিয়ে কথা বলে, তাকে সঠিক পরামর্শটা দিবেন। সেখানে একদিকে যেমন তার সাইবার ক্রাইমের জন্য তিনি যে ভিকটিম তিনি হয়েছেন সেটার সাপোর্টটা, পাশাপাশি যদি আপনি দেখেন যে তিনি খুব অস্থির বোধ করছেন, বুশরা আপু যখন আজকে সিমটম গুলো বলছিলেন, আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি যে কি কি ধরনের সিমটমে তারা আক্রান্ত হতে পারেন। সাথে সাথে যাতে তিনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মুখোমুখি হন এবং তিনি কোনোভাবে সেলফ হার্ম বা সুইসাইডাল এরকম কোনো দিকে চলে না যান, সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। এবং ওয়ার্ক প্লেস খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। ওয়ার্ক প্লেসে যদি কোনো ধরনের কোনো এরকম বুলিং এর ঘটনা ঘটে থাকে, আপনি প্রথমেই চেষ্টা করবেন বুঝতে আপনার ওয়ার্ক পলিসির মধ্যে কি আছে। আপনি যেই অফিসে কাজ করছেন, আমাদের গভর্নমেন্টেরও খুব স্ট্রিক্ট পলিসি আছে, যেটা আমরা জানি না। আমরা আসলে জানি না যে এরকম ব্যাপারে অলরেডি কিছু পলিসি রেডি করা হয়েছে বা এরকম প্রত্যেকটা অর্গানাইজেশন, কর্পোরেট সেক্টরে আপনি দেখবেন, আপনি যখন সাইন করেছেন জবে, আমরা কিন্তু পড়েও দেখি না, 40 পেজের একটা ডকুমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু লেখাই আছে এই জিনিসগুলো, কোথা থেকে আপনি সাপোর্ট নিতে পারেন বা সেই জায়গাটাতে কিভাবে আপনি, এটা কিন্তু কারোর ক্ষতি করার জন্য না, এটা আপনার নিজস্ব সুরক্ষা, আপনার পার্সোনাল সেফটি। যে আপনি যখন ফিল করছেন যে আপনি অ্যাটাকড বা আপনার ইমোশনাল বা আপনার ফিজিক্যাল স্পেসটা হ্যাম্পার হচ্ছে কোনো জায়গায়, ডেফিনেটলি আপনি সেই পলিসিটা সাহায্য নেবেন। অসংখ্য ধন্যবাদ তাসদিক। আমি বুশরা আপনার কাছে চলে আসি, যখন কেউ অলরেডি এটা শিকার হচ্ছেন, শিকার হয়ে আপনাদের কাছে আসলেন সাইবার বুলিং, এবং উনি মানসিকভাবে বিপর্যস্ত, বিশেষ করে বললেন যে অস্থিরতা, তার ডিপ্রেশন, তার সেলফ হার্মিং, সুইসাইডাল অ্যাটেম্প্ট, বিশেষ করে আমরা দেখছি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে। একটি খুবই টিনেজ গ্রুপের একটি মেয়ে, ক্লাস 9-10-এ পড়ে, পাড়ার সব বখাটেরা তার নামে কিছু ছবি বা এরকম করে ট্যাগ করে কিছু প্রকাশ করলো এবং তারা মুখ দেখাতে পারছে না, একসময় সে আত্মহত্যার পথ বেছে নেয়। এমন ঘটনা কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখছি। এই ধরনের ক্ষেত্রে আসলে আপনাদের স্ট্র্যাটেজি কি, তাকে এই জায়গাটি থেকে উঠিয়ে নিয়ে আসার, বা আসলে কোন কোন পথ অনুসরণ করলে সেই জায়গা থেকে মুক্তি পেতে পারে? ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা প্রথম হচ্ছে ফ্যামিলি, কারণ সে ফ্যামিলিতে থাকছে। ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ফ্যামিলি সিটিং, মানে যেটা বলি আমরা পারিবারিক কাউন্সেলিং, যেটা সব সদস্যদের নিয়ে বসা, যে আসলে ঘটেছে কি, ঘটনাটা উভয় পক্ষের কাছ থেকে শোনা, এবং সেই অনুযায়ী আগে ফ্যামিলির কাছ থেকে প্রোটেকশন নেওয়া, কারণ সে ফ্যামিলিতে থাকবে।
দ্বিতীয় এবার আমি আসছি যে হচ্ছে আমি যদি ভিকটিমের জায়গাটা দেখি, তখন তাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া, যে হচ্ছে সে কী করতে পারে এই সময়টা, মানে তখন হচ্ছে তার মধ্যে তো অস্থিরতাটা থাকে, ভয় থাকে, ওই জায়গাগুলোতে তাকে আসলে বলতে দেওয়া প্রথমে, হ্যাঁ বলতে দেওয়া, সে তার মতো করে বলে যাবে, এবং তার যে এই ঘটনার ভেতর থেকে তার অ্যাওয়ারনেসের জায়গাটা তুলে নিয়ে আসা, এবং পরবর্তীতে তার প্রোটেকশনে যে সে কী করতে পারে, এবং তার বেশ কিছু মানুষের সাথে সম্পর্ক, ওই সব মানুষের সাথে সম্পর্ক কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে চিহ্নিত করা, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনার যে তার পাওয়ারটা আছে, ওই পাওয়ারটাকে তাকে বের করে দেখিয়ে দেওয়া, যে পরবর্তীতে তুমি কিভাবে করবে, যেটা হয়ে গেছে, নিজেকে মাফ করা। আমরা তো ওই জায়গাটাতে হ্যাঁ কেন করলাম ওই জায়গাটা মাফ করে দেওয়া, তারপরে হচ্ছে সামনে আগানো। আসলে লং টার্ম প্রসেস অনেক, তো এটা ডে বাই ডে আসলে কাউন্সেলিং এর অবশ্যই সাইকোথেরাপি যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সাইকিয়াট্রিক হেল্পও নিতে হবে। অসংখ্য ধন্যবাদ বুশরা, এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাসদিক হাসান, খুব চমৎকার করে সাইবার বুলিং এর বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেছেন, এবং বুশরা এটা থেকে উত্তরণের পথগুলো আপনি বলেছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে দেখা হবে। প্রিয় দর্শক, আমরা আসলে এই সাইবার বুলিং এর শিকার হয়ে আসলে হতাশাগ্রস্ত না হয়ে আমরা যথোপযুক্তভাবে আমরা কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্যকর্মীর সহযোগিতা এবং আইনগত যে প্রক্রিয়াটি রয়েছে সেটির সহযোগিতা নিতে পারি, এবং আশা করছি এটি থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং সবাই সচেতন থাকব এই বিষয়ে, যাতে কেউ শিকার না হয় এবং শিকার হলে তার প্রতিবাদ করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।